ভারতে একদিনে রেকর্ড ৩,৫০০-এর বেশি মৃত্যু, প্রকৃত সংখ্যা আরও বেশি দাবি সিএনএনের। পশ্চিমবঙ্গে চলছে বিধানসভা নির্বাচনের শেষ দফার ভোট। এবার বাংলাদেশিদের ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা, করোনার ভয়াবহতা বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত। ইউরোপে ছড়িয়ে পড়েছে ভারতীয় ভ্যারিয়েন্ট। We're working again, dreaming again, discovering again, and leading the world again. অন্ধকার কাটিয়ে আলোর পথে যুক্তরাষ্ট্র, ক্ষমতা গ্রহণের ১০০তম দিন উপলক্ষে কংগ্রেসে বাইডেন, করোনার ক্ষতি কাটিয়ে উঠতে আবারও প্রণোদনা প্যাকেজে ঘোষণা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি ফয়সাল মোরশেদ। ভারতে দীর্ঘতর হচ্ছে করোনায় মৃত্যুর মিছিল। একদিনে নতুন করে মারা গেছেন রেকর্ড ৩,৬৪৭ জন। আক্রান্ত হয়েছেন প্রায় ৪ লাখ মানুষ। নতুন করে লকডাউন দেয়া হয়েছে সবচেয়ে বিপর্যস্ত রাজ্য মহারাষ্ট্রে। এদিকে পরিস্থিতি মোকাবিলায় সহায়তা দেয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সারিবদ্ধ লাশবাহী অ্যাম্বুলেন্সই বলে দিচ্ছে ভারতের করোনা পরিস্থিতির ভয়াবহতা। কবরস্থান ও শ্মশানে শুধুই সাদা গাড়ির বহর। হাসপাতালগুলোতে অক্সিজেনের জন্য হাহাকার আছেই, সেই সঙ্গে অপর্যাপ্ত ব্যবস্থা মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন সাধারণ মানুষ। আমরা কেন ভয় পাবো না বলতে পারেন? কি হচ্ছে তা তো দেখতেই পাচ্ছি। অক্সিজেন নেই, হাসপাতালে বেড নেই, অ্যাম্বুলেন্সই রোগী মারা যাচ্ছেন, শ্মশানে চিতা জ্বালানোর মতো কাঠও নেই। গেল কয়েকদিনের ধারাবাহিকতায় বুধবারও করোনায় ভারতে ৩,০০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে প্রায় ৪ লাখ। এর মধ্যে শুধু মহারাষ্ট্রেই একদিনে মারা গেছে রেকর্ড ১,০০০ মানুষ। আর তাই রাজ্যটিতে নতুন করে লকডাউনের মেয়াদ ১৫ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এদিন করোনায় বিপর্যস্ত ভারতের জন্য সিঙ্গাপুরের পাঠানো মেডিকেল সহায়তা পৌঁছেছে। ভাইরাসটি মোকাবেলায় ভারতে সহায়তা পাঠাচ্ছে রাশিয়া। এক ফোনালাপে পাশে দাঁড়ানোয় রুশ প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান ভারতের প্রধানমন্ত্রী। নিউজিল্যান্ড, ফ্রান্স সহ অন্যান্য দেশও ভারতের বিপদে পাশে দাঁড়াতে হাত বাড়িয়ে দিচ্ছে। রাইহানুল রানা, সময় সংবাদ। এদিকে ভারতে বিনা চিকিৎসায় কোভিড-১৯ রোগের মৃত্যু ঘটছে প্রতিদিন। এই অবস্থার মধ্যেই সিএনএনে প্রকাশিত এক রিপোর্টে ভয়াবহ তথ্য উঠে এসেছে, যাতে বলা হয়েছে প্রকৃত মৃত্যুর সংখ্যা নথিভুক্তের চেয়ে অনেক বেশি, আর আক্রান্তের সংখ্যাও ৫০ কোটির বেশি হতে পারে। করোনায় বিপর্যস্ত এই ভারত বিগত বছরগুলোতে সামরিক খাত, ফিল্ম ইন্ডাস্ট্রি আর আইপিএলে বাড়িয়েছে খরচ, যা নিয়েই এখন চলছে সমালোচনা। হলিউডের পরই বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে ব্যয়বহুল ইন্ডাস্ট্রি বলিউড। এখানে অহরহ হচ্ছে ৬০০ কোটি রুপির সিনেমা, আর একটি সিনেমার জন্য ৩০০ থেকে ৫০০ কোটি রুপি ব্যয় করা খুবই সাধারণ ব্যাপার। বলিউড ছাড়াও বিভিন্ন রাজ্যে আরও অনেক ইন্ডাস্ট্রি আছে, সেগুলোর চলচ্চিত্রের ব্যয়ও আকাশচুম্বী। আইপিএল ভারতের সবচেয়ে ব্যয়বহুল ক্রিকেট লিগ। এখানে প্রতিটি দলের খরচ, সুযোগ সুবিধা কোনো অংশেই একটি জাতীয় ক্রিকেট দলের কম নয়। কয়েক হাজার কোটি রুপি ব্যয় প্রতিটি আসরে হয়। গেল ২০২০ সালে ভারত বিশ্বের তৃতীয় দেশ যারা সামরিক খাতে সবচেয়ে বেশি খরচ করেছে। যুক্তরাষ্ট্র ও চীনের পরেই দক্ষিণ এশিয়ার এ দেশটির অবস্থান। কে বলবে অর্থনৈতিক মন্দায় ভুগছে দেশটি? চলচ্চিত্র, আইপিএল কিংবা সামরিক খাতে কোথাও চোখ রাখলে বোঝার উপায় নেই ভারতের অর্থনৈতিক মন্দার বিষয়টি। এসব খাতে কমেনি খরচ, বরং বেড়েছে। অথচ মন্দার ছোঁয়া ঠিকই লেগেছে চিকিৎসা খাতে। এখন যখন রোজ ৩.৫ লাখের মতো রোগী আক্রান্ত ও ২৫০০-এর বেশি মানুষের মৃত্যু হচ্ছে, এমন সময় সম্পূর্ণ ভেঙে পড়েছে চিকিৎসা খাত। নেই অক্সিজেনের যোগান, নেই আইসিইউ সুবিধা। বিনা চিকিৎসায় হাসপাতালের বাইরে রোগীর শেষ নিঃশ্বাস ত্যাগ নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বাড়িতেও প্রাণ যাচ্ছে অনেক মানুষের। এ অবস্থায় বিদেশি সাহায্যের ওপর ভরসা রাখতে হচ্ছে ভারতকে। বিশেষজ্ঞদের ধারণা, বাস্তবে পরিস্থিতি আরও খারাপ। আক্রান্তের হার প্রকৃত সংখ্যার চেয়ে ঢের বেশি। অন্যদিকে মৃত্যুর সংখ্যাও প্রকৃত সংখ্যার চেয়ে বেশি। সিএনএনে প্রকাশিত প্রতিবেদনে এমনটাই উঠে এসেছে। এ অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের বিলাসবহুল বিভিন্ন আসরের সমালোচনা চলছে জোরে সোরে। বিশেষ করে এখনও আইপিএল কেন বন্ধ হচ্ছে না তা নিয়েই সমালোচনা তুঙ্গে।
সামরিক খাতে বাজেট বাড়ানো আর বলিউডের ব্যয় নিয়েও আলোচনা হচ্ছে। বিরোধীদের অভিযোগ, 2020 সালের মহামারীর আঁচ থেকে একটুও শিক্ষা নেয়নি নরেন্দ্র মোদী প্রশাসন, তাই চিকিৎসা খাতের কোনো উন্নয়নই করেনি তারা। আর তাই আজ নতুন ভ্যারিয়েন্টে মৃত্যু দুয়ারে দুয়ারে। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। এদিকে করোনার ভয়াল থাবার মধ্যেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের অষ্টম ও শেষ দফার ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল 7টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলবে সন্ধ্যা 6:30 পর্যন্ত। এ দফায় ভোট অনুষ্ঠিত হবে মালদা, মুর্শিদাবাদ, কলকাতা এবং বীরভূমের 35টি আসনে। অষ্টম দফার ভোটে ভাগ্য নির্ধারণ হবে 283 জন প্রার্থীর। নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার আশঙ্কায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বুথে বুথে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা রক্ষী। এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, করোনা সংক্রমণ রোধে নেওয়া হয়েছে সর্বোচ্চ স্বাস্থ্য সতর্কতা। আগামী 2রা মে প্রকাশ করা হবে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল। ভোট গ্রহণের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সুব্রত। ফয়সাল, আপনাকে ধন্যবাদ। ফয়সাল, আপনি নিশ্চয়ই মনে আছে যে মার্চের 27 তারিখ থেকে প্রথম দফার নির্বাচনের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের চলমান বিধানসভা নির্বাচনের যে প্রক্রিয়া, অষ্টম ধাপের নেবার যে প্রক্রিয়া, সেটি শুরু হয়েছিল। বলা চলে 32 দিন ধরে কিন্তু নির্বাচন কমিশন এই নির্বাচনের যে উৎসব সেটি পালন করলো। প্রথম, দ্বিতীয়, তৃতীয় দফার ক্ষেত্রে কিন্তু সেই কোভিড বিধি মানা হলেও যে কোভিডের যে বারবারন্ত, অর্থাৎ এই মুহূর্তে মহাপ্রলয় বলে বলা হচ্ছে, সেটি হচ্ছিল না। মূলত নির্বাচন কমিশন এবং রাজ্যের সাধারণ মানুষকে এই কোভিড মোকাবেলা করতে হচ্ছে চতুর্থ দফার পর থেকে। আপনি জানেন যে আজকে সে অষ্টম দফার মধ্য দিয়ে এই যে বৃহত্তর গণতান্ত্রিক উৎসব, এই উৎসবের আজকে পরিসমাপ্তি ঘটবে। আগামী 2রা মে তার ফলাফল জানা যাবে। ইতিমধ্যেই কোভিড প্রোটোকল মেনে সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। আপনি জানেন যে মুর্শিদাবাদ, মালদা, উত্তর কলকাতা এবং বেশ 4টি জেলাতে 35টি আসনে ভোট হবে। 294 আসনের বিধানসভা পশ্চিমবঙ্গে দুজন প্রার্থীর মৃত্যু হওয়াতে কিন্তু ভোট হচ্ছে 292 আসনের। আজকের সকাল থেকে আমাদের ছবিটা কিন্তু দেখা গিয়েছে যে সকাল থেকে কোভিড বিধি মেনেই ভোট হচ্ছে। উত্তর কলকাতা এবং মুর্শিদাবাদের কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটের ওপর ভোট কিন্তু এগিয়ে চলছে শান্তিপূর্ণভাবে। আপনি জানেন যে মাদ্রাজ হাইকোর্ট এবং পরবর্তীতে সুপ্রিম কোর্টের কড়া সমালোচনার মুখে নির্বাচন কমিশন কিন্তু খানিকটা নির্বাচনের আগে, অর্থাৎ যেটি প্রচার প্রচারণা বলেন প্রার্থীদের, সেটি কিন্তু হ্রাস টেনেছে। মানে একই সঙ্গে আপনি দেখেছেন যে সভা জমায়েত সেগুলো কিন্তু নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। তারপরেও মোদী প্রশাসন অথবা প্রত্যেকটা রাজ্যের প্রশাসনকে কিন্তু সুপ্রিম কোর্ট পরিষ্কার করে বলেছে যে এই যে জাতীয় বিপর্যয় মোকাবেলার জন্য কি জাতীয় রূপরেখা কি হয়েছে, সেইটি কিন্তু কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারগুলোকে সুপ্রিম কোর্টের কাছে দিতে হবে। তো এই রকম একটি পরিস্থিতি, যেটি ইফতেখারের খবরে দেখা যাচ্ছিল, অত্যন্ত অমানবিক চিত্র ভারতের রাজনৈতিক রাজধানী দিল্লি এবং বাণিজ্যিক রাজধানী মুম্বাই। যদিও মুম্বাইতে লকডাউনের কারণে, অর্থাৎ মহারাষ্ট্রে লকডাউনের কারণে রোজকার যে সংক্রমণ সেটি কমে এসেছে, মৃত্যুর যে রোজকারের যে সংখ্যা সেটিও কমে এসেছে। দিল্লিতে এখনো একই রকম পর্যায়ে রয়েছে, অক্সিজেনের সংকট রয়েছে। ভারতের বিভিন্ন বন্ধুপ্রতিম দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, রাশিয়া, তারা চেষ্টা করছে যে বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম পাঠানো। ভারতের অভ্যন্তরীণ যে নিজস্ব শিল্পপতিরা রয়েছেন, বিশেষ করে টাটা গোষ্ঠীও, তারাও চেষ্টা করছেন যে অক্সিজেনের যে সংকট সেটি মোকাবেলা করার জন্য। সব মিলিয়ে ভারত সরকার যে গত বছর থেকে যে কতটা শিখেছে, আপনি জানেন যে যেটি প্রশ্ন উঠছে যে গত বছরের এইরকম কোভিডের প্রথম ধাক্কা থেকে যে কি শেখার ছিল, সেই শেখাটা এই বিপর্যয়ের দ্বিতীয় ঢেউয়ে এই মোকাবেলার ক্ষেত্রে তারা কতটা শিখেছে, সেটি নিয়ে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। ইফতিখার যেটা বলছিলেন যে আইপিএল নিয়ে কথা হচ্ছিল, যে আইপিএল এর এত বিশাল বরাদ্দ এবং সামরিক ক্ষেত্রে এত বিশাল বরাদ্দ এবং আইপিএল চলমান এই কোভিড বাস্তবতায় আইপিএল এর মতো একটি উৎসব চলছে, ক্রীড়াযোগ্য চলছে। তো সব মিলিয়েই কিন্তু ফয়সাল বলা চলে যে ভারতের যে সার্বিক করোনা পরিস্থিতি এবং করোনা পরিস্থিতির মধ্যেও এই নির্বাচনী উৎসবকে ঘিরে কিন্তু রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে। তো ফয়সাল, এই ছিল আমার কাছে ভারতের চলমান বিধানসভা নির্বাচন প্রক্রিয়ার অষ্টম এবং শেষ দফার আমার কাছে থাকা সবশেষ।
ভারতের করোনা পরিস্থিতি এবং পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে শেষ দফার ভোট গ্রহণের খবর নিয়ে আমাদের সঙ্গে কলকাতা থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী সুব্রত আচার্য। এদিকে ভারতীয়দের পর এবার বাংলাদেশিদের ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বুধবার ভারত থেকে ইতালিতে যাওয়া 214 জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। এর আগে যাওয়া 300 জনকে পুলিশ এখনও খুঁজে বেড়াচ্ছে। দেশটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ভারতে করোনার ভয়াবহতা বেড়ে যাওয়ায় বাংলাদেশিদেরও ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। রোম থেকে সুমানা মাহমুদের রিপোর্ট। করোনা সংক্রমণ রোধে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে ইতালি। এর অংশ হিসেবে এবার দেশটি বাংলাদেশি নাগরিকদের ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। বুধবার রাতে এক অধ্যাদেশে স্বাস্থ্যমন্ত্রী স্পেরান্সা স্বাক্ষর করার পর থেকেই এই আদেশ কার্যকর হয়েছে। এতে বলা হয়, গত 14 দিন ভারত কিংবা বাংলাদেশে অবস্থান করেছেন এমন কোনো যাত্রীকে ইতালিতে প্রবেশ করতে দেওয়া হবে না। ভারত এবং বাংলাদেশের করোনা পরিস্থিতির উপর ইতালি সরকার নজর রাখছে বলেও জানানো হয়। বাংলাদেশিদের ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা জারি করায় সমুদ্র সৈকতের গ্রীষ্মকালীন ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হবেন বলে আশঙ্কা করা হচ্ছে, যাদের বেশিরভাগই বছরে মাত্র 3 মাস সি বিচে ব্যবসা করে থাকেন। এদিকে বুধবার ভারত থেকে আসা 214 জনকে বিভিন্ন হোটেল, সেনা নিয়ন্ত্রিত কোয়ারেন্টাইন সেন্টার সহ অন্যান্য স্থানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। তবে এর আগে ইতালিতে প্রবেশ করা 300 ভারতীয়কে আটক করতে এখনও অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। জুমানা মাহমুদ, সময় সংবাদ, রোম, ইতালি। যুক্তরাষ্ট্রে করোনার ক্ষতি কাটিয়ে উঠতে $1,80,000 কোটি আরও একটি প্রণোদনা প্যাকেজের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ক্ষমতা গ্রহণের 100 দিনের মাথায় কংগ্রেসের যৌথ অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এই আদেশ দেন। এ বিষয়ে সবশেষ খবর জানাতে নিউ ইয়র্ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। যাচ্ছি তার কাছে। সাকিব। ফয়সাল, ধন্যবাদ। আজকে কংগ্রেসের যে যৌথ অধিবেশন বসেছিল এবং সেখানে প্রথমবারের মতো যৌথ অধিবেশনে ভাষণ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানে কিন্তু আমরা দেখলাম বিরল এক চিত্র। সেটি হচ্ছে যে যৌথ অধিবেশনের যে সভাপতির যে দুটি আসন, সেই দুটি আসনে সিনেটের সভাপতি ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস এবং হাউসের যে স্পিকার ন্যান্সি পেলোসি, তারা দুজন পাশাপাশি বসেছিলেন। এই প্রথম যুক্তরাষ্ট্রের কংগ্রেসের যৌথ যে অধিবেশন, সেই অধিবেশনে দুজন নারী সভাপতির আসনে বসেছেন। এটি একটি বিরল ঘটনা। তারপরে জো বাইডেন যখন প্রায় 1 ঘন্টা 5 মিনিটের বক্তব্য দিলেন, সেইখানেও আমরা দেখলাম অভূতপূর্ব দৃশ্য। প্রতি মুহূর্তেই বলা যাচ্ছে কিছুক্ষণ পরই পেছন থেকে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস এবং ন্যান্সি পেলোসি সহ অধিবেশনের যে সামনে যারা বসেছিলেন সিনেটর এবং হাউস অব রিপ্রেজেন্টেটিভের সদস্যরা, তারাও কিন্তু দফায় দফায় দাঁড়িয়ে বারবার অভিনন্দন জানাচ্ছিলেন তার বক্তব্যকে। জো বাইডেন আজকে তার এই দীর্ঘ বক্তৃতায় তার 100 দিনের কর্মসূচিতে তিনি কি করেছেন, তার সরকার কি করেছে দেশের জনগণের জন্য, তার উন্নয়ন কর্মকাণ্ড এবং বিশেষ করে করোনা মহামারী কাটিয়ে ওঠার জন্য যুক্তরাষ্ট্র কিভাবে উদ্যোগ গ্রহণ করেছে এবং সেই সফলতার কথাই তিনি বেশিরভাগ সময় তিনি তুলে এনেছেন। পাশাপাশি তিনি যে 6 জানুয়ারি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে যে সংঘর্ষ হয়েছিল, যে হামলার ঘটনা ঘটেছিল ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় থাকার সময়, সেই ঘটনার কথাও তিনি তুলে এনেছেন এবং তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের জন্য এই রায়ট একটি বড় ভূমিকা ছিল এবং গণতন্ত্রের একটি বড় পরীক্ষা ছিল। অন্যদিকে আপনি জানেন যে যুক্তরাষ্ট্র সারা পৃথিবীতে সবচেয়ে বড় অভিবাসী দেশ। সেই অভিবাসী দেশের অভিবাসন প্রক্রিয়া গত আমলে, ডোনাল্ড ট্রাম্পের আমলে কিন্তু অনেকটাই অভিবাসন প্রক্রিয়ার গতি মন্থর ছিল। অনেক ক্ষেত্রে এদেশে অভিবাসীরা কোণঠাসা অবস্থায় ছিল, বিদেশি কর্মীরা এদেশে আসতে পারছিল না। এইসব নানান বিষয়ে জো বাইডেন তিনি কিন্তু তার কর্মকাণ্ডের কথা বলেছেন এবং তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্রের ইতিহাসে যে দীর্ঘ এবং ক্লান্তিকর যে অভিবাসন যুদ্ধ, সেটি বন্ধ হওয়া উচিত। এবং তিনি যে সর্বশেষ যে ঘোষণাটি দিলেন প্যাকেজ $1.8 ট্রিলিয়ন, তাতে করে প্রত্যেকটি পরিবার, ছাত্রছাত্রী, শিক্ষার্থী, শিশুরা এর সুফল পাবে, এমনটি আশা করা হচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফয়সাল, হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। ভারতে তাণ্ডব চালানো করোনা নতুন ভ্যারিয়েন্ট ইউরোপে ছড়িয়ে যাওয়ার শঙ্কিত জার্মানিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সহ ভারতীয়রা। তবে
টিকা প্রয়োগের মাধ্যমে নতুন এই ভ্যারিয়েন্ট রুখে দেওয়া সম্ভব বলছেন জার্মান সংক্রমণ বিশেষজ্ঞরা। জার্মানি থেকে আরও জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। ভারতে নিষ্ঠুরতার সাথে জীবন কেড়ে নেয়া করোনার নতুন ভ্যারিয়েন্ট জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে যাওয়ায় আতঙ্কিত বাংলাদেশি সহ ভারতের প্রবাসীরাও। ইউরোপ সহ জার্মানির সংক্রমণ বিশেষজ্ঞরা বলছেন, সাধারণ করোনার চাইতে দ্বিগুণ শক্তিশালী ভারতের এই করোনা ব্রিটেন, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার নতুন ধরনের চেয়ে এতটাই ভয়ঙ্কর যে মানব দেহের রোগ প্রতিরোধের ক্ষমতাকে ধ্বংস করে দেয়। তাই সংক্রমণ বিশেষজ্ঞরা ভারতের নতুন স্ট্রেনের নাম দিয়েছেন B1617। ভয়ঙ্কর এই ভেরিয়েশন চোখ রাঙাচ্ছে ইউরোপের দেশগুলোতে, তাই উদ্বেগের শেষ নেই প্রবাসী ভারতীয়দের। इंडिया में तो केस बढ़ रहा है, तो उसकी वजह से यहाँ भी जर्मन में भी खतरा है कि यहाँ भी कोरोना के केस और भी बढ़ सकते हैं। अपना कोरोना से ध्यान रखें। कोरोना इतना फैल चुका है, जितना हो सके अपना ध्यान रखें। अपने देश में मत जाओ भाई, इधर रहो, और उधर वालों को बोलूँगा अभी उधर ही रहो, मत आओ इधर, और प्रॉब्लम हो जाएगा। এই অবস্থায় সবাইকে দ্রুত টিকার আওতায় আনার আহ্বান প্রবাসী বাংলাদেশিদের। জার্মানিতে আপামর জনসাধারণকে টিকা দেওয়ার ব্যবস্থা নিচ্ছে এবং জার্মান গভর্নমেন্ট তাদের বয়স অনুযায়ী টিকার ব্যবস্থা করেছে। এরই মধ্যে ভারত থেকে ইউরোপের প্রায় সব দেশে সব ধরনের বিমান চলাচল বন্ধ সহ ভারত থেকে আসা যাত্রীদের ইউরোপে প্রবেশে নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইইউ নাগরিকরা। ভারতের করোনার নতুন ভেরিয়েশন B1617 মানব দেহের ইমিউন সিস্টেম কিংবা রোগ প্রতিরোধের ক্ষমতাকে ধ্বংস করার আগেই সবাইকে টিকা গ্রহণের আহ্বান জানিয়েছেন জার্মান সংক্রমণ বিশেষজ্ঞরা। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। এদিকে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ছে ইউরোপের বিভিন্ন দেশে। ফ্রান্সের মূল ভূখণ্ডে এখনও এই ভ্যারিয়েন্ট না ছড়ালেও একটি দ্বীপে এটি শনাক্ত হয়েছে, যা নিয়ে আতঙ্ক বিরাজ করছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। ফ্রান্স থেকে বিস্তারিত লুৎফুর রহমান বাবুর রিপোর্টে। করোনার নতুন ইন্ডিয়ান ভেরিয়েন্টে এখন বিপর্যস্ত ইউরোপের বিভিন্ন দেশ। খুব দ্রুত এটি ছড়াচ্ছে ইউরোপের নানা দেশে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে জানানো হয়েছে 17টির বেশি দেশে এখন পর্যন্ত বিশ্বে এই নতুন ভেরিয়েন্ট ছড়িয়েছে, আর ইউরোপের বিভিন্ন দেশে এটি ছড়াচ্ছে। জার্মান, বেলজিয়াম, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড এবং ফ্রান্সের একটি দ্বীপে এটি শনাক্ত করা হয়েছে। ফ্রান্সের মূল ভূখণ্ডে এখনও নতুন এই ইন্ডিয়ান ভেরিয়েন্ট শনাক্ত না হলেও সরকারের তরফ থেকে জানানো হয়েছে তারা এ বিষয়ে সতর্ক রয়েছেন। এর আগে সরকারের তরফ থেকে জানানো হয়েছিল ইন্ডিয়া থেকে ফ্রান্সে কেউ প্রবেশ করলে তাকে বাধ্যতামূলকভাবে 10 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। এদিকে ইউরোপে ইন্ডিয়ান ভেরিয়েন্ট করোনার যে নতুন উপসর্গ সেটি নিয়ে এখন জনমনে আতঙ্ক বিরাজ করছে। এর আগে ছিল আফ্রিকান ভেরিয়েন্ট, ব্রাজিলের ভেরিয়েন্ট, এখন ইন্ডিয়ান ভেরিয়েন্ট। সব কিছু মিলে এক টোটালি সবাই সারা বিশ্বের মানুষ যেভাবে এই করোনা নিয়ে আতঙ্কিত, ফ্রান্সে যারা আছি, ফ্রান্সের খুদ ফরাসি এবং আমরা প্রবাসী সবাই আমরা খুবই আতঙ্কিত। নতুন ভেরিয়েন্টের কথা শুনে আমরা সবাই এই কারণে আতঙ্কিত, আবার লকডাউন বা আবার কোনো কিছু যদি সরকার দেয় সবাই যাতে আমরা অত্যন্ত অর্থনৈতিক বিপর্যস্ত হয়ে পড়ব। ফ্রান্সে লকডাউন তুলে দেওয়া ও মধ্যমের পর বার, রেস্টুরেন্ট ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে খুব শীঘ্রই দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা রয়েছে। সেখান থেকে বিস্তারিত জানা যাবে। সাধারণ করোনায় মানুষ যখন বিপর্যস্ত, তখন নতুন নতুন করোনার ভেরিয়েন্টের সেই বিপর্যস্ত অবস্থা দিনে দিনে আরও খারাপের দিকে যাচ্ছে। ইন্ডিয়ান ভেরিয়েন্ট খুব দ্রুত ছড়াচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে, আর তাতে করে জনমনে আতঙ্ক বিরাজ করছে এখন। মামুল হোসেন বাবু, সময় সংবাদ, প্যারিস। এদিকে করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে পর্তুগালেও। দেশটিতে 6 জনের শরীরে এই ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে, তাদেরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। পর্তুগাল থেকে বিস্তারিত তারিকুল হাসান আশিকের রিপোর্টে। পর্তুগালে কিন্তু 6 জন এই ইন্ডিয়ান ভেরিয়েন্টের রোগী শনাক্ত করা হয়েছে এবং তাদেরকে কিন্তু পর্যবেক্ষণে এর মধ্যে রাখা হয়েছে এবং তাদেরকে কিন্তু এই পর্তুগালে প্রবেশের পরেই চিহ্নিত করা হয়েছে যাতে এর পরবর্তীতে এই ভ্যারিয়েন্টটি আর কোথাও ছড়িয়ে না পড়ে। এই ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের কারণে কিন্তু নতুন করে যে সংখ্যা দেখা দিয়েছে গোটা ইউরোপে, সেই সংখ্যা কিন্তু যাতে বাস্তবায়ন না হয়, তো সেই জন্য কিন্তু বেশ সতর্ক অবস্থানে রয়েছে ইউরোপের প্রত্যেকটি দেশ। এরই মধ্যে সবচেয়ে শক্তিশালী আমরা যদি বলি ব্রাজিলিয়ান ভেরিয়েন্ট, সাউথ আফ্রিকান ভেরিয়েন্ট আর সার্বিক যে ভেরিয়েন্টটি রয়েছে, তো 3টি ভেরিয়েন্ট মিলিয়ে একটি শক্তিশালী ভেরিয়েন্টই এই ইন্ডিয়ান ভেরিয়েন্ট। এই ভেরিয়েন্ট মোকাবেলা করার লক্ষ্যে ভ্যাকসিনেশন কার্যক্রম কিন্তু গোটা ইউরোপে বেশ গতি পেয়েছে এরই মধ্যে, কারণ একমাত্র ভ্যাকসিনই পারে বর্তমানের এই যে সংকট, এই সংকট থেকে উত্তরণের। তো ইউরোপের প্রত্যেকটি দেশই এরই মধ্যে কিন্তু তাদের ভ্যাকসিন কার্যক্রমে
গতি এনে এই পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছে। এর মধ্যে অস্ট্রিয়া ভারত থেকে আসা সরাসরি ফ্লাইট কিন্তু এরই মধ্যে বন্ধ করেছে, যাতে ভারত থেকে কোনো যাত্রী সরাসরি অস্ট্রিয়া না আসতে পারেন, এবং যারা আসবেন বিভিন্ন দেশ হয়ে তারা যেন কোয়ারেন্টাইন মেনে চলেন সেই লক্ষ্যে কিন্তু কঠোর অবস্থানে গিয়েছে অস্ট্রিয়া সরকার। তবে পর্তুগালের যখন নতুন করে ইন্ডিয়ান ভেরিয়েন্টটি নিশ্চিত করা হয়েছে তখন কিন্তু শুক্রবার পর্তুগালের এই জরুরি অবস্থার মেয়াদ কিন্তু শেষ হতে যাচ্ছে, অর্থাৎ পর্তুগালের লকডাউন উঠে যাচ্ছে শুক্রবারের পর থেকে, আর লকডাউন থাকছে না। এবং এর পাশাপাশি আমরা জানি যে এর পরবর্তীতে পর্তুগাল একটি দুর্যোগময় জরুরি অবস্থা না থাকলেও সতর্ক অবস্থানের যে বিষয়গুলি রয়েছে সেগুলিতে কিন্তু প্রবেশ করছে পর্তুগাল। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। এ পর্যায়ে আন্তর্জাতিক সময়ের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ভারতে একদিনের রেকর্ড ৩,৫০০-এর বেশি মৃত্যু, প্রকৃত সংখ্যা আরও বেশি, দাবি সিএনএনের। পশ্চিমবঙ্গে চলছে বিধানসভা নির্বাচনের শেষ দফার ভোট। এবার বাংলাদেশিদের ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা, করোনার ভয়াবহতা বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত। ইউরোপে ছড়িয়ে পড়েছে ভারতীয় ভ্যারিয়েন্ট। We're working again, dreaming again, discovering again, and leading the world again. অন্ধকার কাটিয়ে আলোর পথে যুক্তরাষ্ট্র, ক্ষমতা গ্রহণের ১০০তম দিন উপলক্ষে কংগ্রেসে বাইডেন, করোনার ক্ষতি কাটিয়ে উঠতে আবারও প্রণোদনা প্যাকেজের ঘোষণা। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।